আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে সবাইকে স্বাগত। আচ্ছা, ভূগোল বা জিওগ্রাফি শব্দটা শুনলেই কি শুধু পাহাড় পর্বত আর নদীর নাম মুখস্থ করার কথা মনে পড়ে যায়? একদমই না। এর গভীরে আসলে বিশাল এক জগৎ লুকিয়ে আছে। চলুন আজ ভূগোলের আসল অর্থ আর এর দারুণ রোমাঞ্চকর বিবর্তনের গল্পটা একটু অন্যভাবে জেনে নিই। তাহলে শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে, ভূগোল আসলে কি? অনেকেই হয়তো ভাবেন এটা শুধু পৃথিবীর মানচিত্র আর সীমানা নিয়ে পড়াশোনা, কিন্তু জানেন কি এর আক্ষরিক অর্থের পেছনেই একটা চমৎকার রহস্য লুকিয়ে আছে। ঠিক আছে, চলুন এই রহস্যের জট খোলা যাক আর দেখে নিই এই শব্দটার আক্ষরিক অর্থের উৎপত্তি কিভাবে হলো। আমাদের প্রথম পর্ব প্রাচীন শিকড়। এখানে আমরা ভূগোলের উৎপত্তি আর শব্দের অর্থ বিশ্লেষণ করে দেখব। মজার ব্যাপার হলো ইংরেজি জিওগ্রাফি শব্দটা কিন্তু আজকের নয়। আজ থেকে বহু বছর আগে প্রায় ২৩৩৪ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস একদম প্রথমবারের মতো এই শব্দটা ব্যবহার করেন। শব্দটা মূলত দুটো গ্রিক শব্দের দারুণ একটা মিলনে তৈরি, জিও যার অর্থ হলো পৃথিবী আর গ্রাফেইন যার অর্থ হলো বর্ণনা। মানে আক্ষরিক অর্থে জিওগ্রাফি বলতে আমাদের এই চমৎকার পৃথিবীর বর্ণনাকেই বোঝায়। আর হ্যাঁ, এই ধারণাটা যে শুধু প্রাচীন গ্রিসেই আটকে ছিল তা কিন্তু নয়। শুনলে অবাক হবেন, প্রাচীন হিন্দু পুরাণেও ঠিক একই অর্থে ভূগোল শব্দটা ব্যবহার করা হয়েছে। শুধু কি তাই, বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টও কিন্তু ঠিক এই মৌলিক ধারণার সাথেই একমত ছিলেন। তার মতেও ভূগোল হল মূলত পৃথিবীর অধ্যয়ন বা বর্ণনা। মানে প্রাচীনকালে পৃথিবীর ভৌত রূপটা কেমন সেটাই হুবহু তুলে ধরা ছিল এর আসল কাজ। এবার আসি দ্বিতীয় পর্বে, আধুনিক পরিবর্তন। এখানে আমরা দেখব কিভাবে ভূগোল নিচ্ছক বর্ণনার গণ্ডি পেরিয়ে গেল। এখন প্রাচীন আর আধুনিক ধারণার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। প্রাচীন যুগের ভৌগোলিকরা কেবল পৃথিবীর ভৌত বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েই খালাস পেতেন, কিন্তু আধুনিক দৃষ্টিভঙ্গিটা একেবারে অন্যরকম। আধুনিক ভূগোল মানে কেবল দূর থেকে দেখা বা পর্যবেক্ষণ নয়, বরং মানুষ আর তার চারপাশের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের মধ্যে যে গভীর একটা কানেকশন বা মিথস্ক্রিয়া ঘটে, সেটার জটিল বিশ্লেষণই হল আধুনিক যুগের ভূগোল। আমাদের তৃতীয় পর্ব, পণ্ডিতদের দৃষ্টিভঙ্গি। চলুন দেখি কিভাবে যুগের পর যুগ ধরে ভূগোলের সংজ্ঞা তৈরি হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে ভৌগোলিক চিন্তাধারার এই বিবর্তনটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। সেই ৩৩৪ খ্রিস্টপূর্বাব্দে এরাটোস্থেনিসের প্রাথমিক শব্দ প্রবর্তন থেকে শুরু করে ১৮৩২ সালে কার্ল রিটারের যুগান্তকারী প্রকাশনা, এরপর ১৮৪৫ সালে হামবোল্টের গবেষণা, আর ১৯১৫ সালে হান্টিংটনের আঞ্চলিক বিশ্লেষণ। ভেবে দেখুন সময়ের সাথে সাথে সংজ্ঞাটা কিভাবে একটা স্পঞ্জের মতো নতুন নতুন ধারণাকে শুষে নিয়ে গতিশীল হয়েছে। এই বিবর্তনের একজন অন্যতম পথিকৃৎ হলেন আলেকজান্ডার ভন হামবোল্ট। ১৮৪৫ সালে তার বিখ্যাত কসমোস বইতে তিনি ভূগোলকে একটা বিশাল প্রাকৃতিক বিজ্ঞান হিসাবে তুলে ধরেন। তার মতে প্রকৃতিতে বা পৃথিবীতে যা কিছু আছে তার সবকিছুর বিস্তৃত সমীক্ষা আর বর্ণনাই হল ভূগোলের মূল কাজ। বেশ সোজা সাপটা, তাই না? এবার আসা যাক কার্ল রিচার্ডের কথায়। ১৮৩২ সালে প্রকাশিত তার এর্থকুন্ডে বইয়ে তিনি পৃথিবীর ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নেন। তিনি পৃথিবীকে আলাদা আলাদা খণ্ড হিসাবে না দেখে একটা স্বাধীন আর সুসংহত একক হিসাবে বিবেচনা করেছেন। তার মতে এই বিশাল এককের ভেতরে থাকা সমস্ত বিষয় আর বৈশিষ্ট্যের যে পারস্পরিক সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করাই ভূগোলের আসল কাজ। বিংশ শতাব্দীতে এসে এই বিশ্লেষণটা আরও সূক্ষ্ম আর বাস্তবমুখী হয়ে গেল। ১৯১৫ সালে এলসওয়ার্থ হান্টিংটন ব্যাখ্যা করলেন যে ভূমি, জল আর বায়ুর মতো প্রাকৃতিক উপাদানগুলো কিভাবে বিভিন্ন অঞ্চলের বাস্তুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। মানে এই ভৌত উপাদানগুলোই ঠিক করে দেয় কেন এক অঞ্চলের মানুষের জীবনযাত্রা, বনভূমি বা জীবজন্তু অন্য একটা অঞ্চল থেকে পুরোপুরি আলাদা হবে। একেবারে পয়েন্ট টু পয়েন্ট লজিক। এরপর ফরাসি ভৌগোলিক ভিদাল দ্য লাব্লাস আলোচনায় এক নতুন মাত্রা যোগ করলেন। তিনি জোর দিলেন প্রতিনিয়ত ঘটে চলা পরিবর্তনের ওপর। তার যুক্তি ছিল প্রাকৃতিক নিয়মে পৃথিবী তো আবর্তিত হচ্ছেই, কিন্তু এই নিয়মের সাথে পৃথিবীর বুকে বসবাসকারী জীবজগতের যে প্রতিনিয়ত একটা পরিবর্তনশীল সম্পর্ক তৈরি হচ্ছে, সেই সম্পর্কের বিজ্ঞানটাই হল প্রকৃত ভূগোল। অন্যদিকে
রিচার্ড হার্টশর্ন একটু কড়া নিয়মের কথা বললেন। তিনি মনে করতেন পৃথিবীর এই বিশাল বৈচিত্র্যময় চরিত্রকে বুঝতে হলে অত্যন্ত সুনির্দিষ্ট, সঠিক এবং সুশৃঙ্খল ব্যাখ্যার প্রয়োজন। তারই দৃষ্টিভঙ্গি ভূগোলকে একটা অত্যন্ত পদ্ধতিগত বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যাপক সাহায্য করেছে। মানে যা ইচ্ছা তাই বলে দিলেই হবে না, লজিক আর নিয়ম থাকতে হবে। পণ্ডিতদের এই যাত্রার শেষে পিটার হ্যাগেটের আধুনিক দৃষ্টিভঙ্গিটা একেবারে পারফেক্ট। তিনি পুরো ফোকাসটাই নিয়ে এলেন আধুনিক মানুষের ওপর। তার মতে ভূগোল হলো এমন একটা বিজ্ঞান যা ভূপৃষ্ঠে মানুষের বাস্তুতন্ত্র, বিভিন্ন অঞ্চলের স্থান বিষয়ক প্রণালী এবং মানব ও প্রকৃতির পারস্পরিক কাজকর্ম বা মিথস্ক্রিয়ার সমীক্ষা করে। সোজা কথায় আমরা মানুষরাও যে পৃথিবীর এই বিশাল কাঠামোর একটা সক্রিয় অংশ, সেটাই তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন। এবার আমাদের শেষ পর্ব, গতিশীল সংশ্লেষণ বা সবকিছুর একীকরণ। এতক্ষণের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল আধুনিক ভূগোলের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে মূলত 3টে উপাদানের ওপর: প্রকৃতি, মানুষ এবং সম্পদ। এই চক্রটা চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে ভূগোল কিভাবে এই 3টে মৌলিক উপাদানের কার্যকারণ সম্পর্ক বিশ্লেষণ করে। প্রাকৃতিক, অর্থনৈতিক আর সামাজিক পরিবেশের সাথে মানুষের এই যে অবিচ্ছেদ্য একটা মেলবন্ধন, তার গভীর অধ্যয়নই হল আধুনিক ভূগোলের মূল নির্যাস। আর হ্যাঁ, এই সম্পর্কগুলো কিন্তু কোনোভাবেই স্থির বা থেমে নেই। সামাজিক, অর্থনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের সম্পর্ক সময়ের সাথে অত্যন্ত দ্রুত বদলাচ্ছে। এই দ্রুত পরিবর্তনের কারণে ভূগোলকে আজ একটি গতিশীল বিজ্ঞান বা ডাইনামিক সায়েন্স বলা হয়। এটা এমন একটা বিজ্ঞান যা কখনো থেমে থাকে না, বরং পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে নিজেও প্রতিনিয়ত আপডেট হতে থাকে। আজকের এই বিশ্লেষণ থেকে অন্তত এটা পরিষ্কার যে ভূগোল কোনো মানচিত্র মুখস্থ করার বোরিং সাবজেক্ট নয়, বরং এটা আমাদের অস্তিত্ব, সম্পদ আর পরিবেশের মধ্যকার গভীর সম্পর্কের একটা জীবন্ত বিজ্ঞান। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকেই যায়, একটা চির পরিবর্তনশীল ও গতিশীল বিজ্ঞান হিসাবে আমাদের এই দ্রুত রূপান্তরশীল পৃথিবীর ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলোর সাথে ভূগোল কিভাবে খাপ খাইয়ে নিতে থাকবে? আগামী দিনের জলবায়ু পরিবর্তন বা প্রযুক্তিগত বিপ্লবের যুগে মানুষ আর প্রকৃতির এই সম্পর্ক ঠিক কোন দিকে মোড় নেবে, বিষয়টা নিয়ে কিন্তু গভীরভাবে ভাবার সময় এসেছে। আজকের এই ব্যাখ্যামূলক আয়োজন এখানেই শেষ করছি, তবে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জার্নিটা চলতেই থাকুক।